This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর বেলা 12টা মানে আপনারা জানেন প্রেস কর্নারে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা দেখে নেব, বিস্তারিতভাবে দেখে নেব। শুরুতেই আমাদের যে খবরে চোখ রাখতে হবে, কৃষ্ণনগরে আপনারা জানেন প্রাক্তন সহপাঠী ইশিকাকে ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তারই প্রাক্তন সহপাঠী দেশরাজ, যার নাম। এখনো পর্যন্ত অভিযোগ এমনটাই, কিন্তু এই ঘটনার পর দুদিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত দেশরাজকে পুলিশ খুঁজে পায়নি। ভিন রাজ্যে সে গা ঢাকা দিয়েছে বলে অনুমান পুলিশের। রেকি করেই ইশিকাকে খুনের ছক কষে দেশরাজ। তদন্তে নেমে এই প্রাথমিক অনুমান পুলিশে। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। সিজার, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের তরফ থেকে কি কি অনুমান করা হচ্ছে, তার কারণ প্রাক্তন সহপাঠীকে বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এভাবে গুলি, কোথা থেকে সে বন্দুক পেল, এই যাবতীয় প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি পুলিশ যেতে পেরেছে? দেখো, দেশরাজের এই ঘটনার পর দেশরাজের হদিশ এখন পর্যন্ত না পেলেও এই গোটা ঘটনার যা তদন্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে এবং সেখান থেকেই তারা দেশরাজকে কোথাও ট্র্যাক করা যাবে সেই পথে এগোচ্ছে। প্রথম হচ্ছে, পুলিশ মনে করছে দেশরাজ বেশ কয়েকদিন ধরেই ইশিকার বাড়ির ওপর লক্ষ্য রেখেছিল, রীতিমতো রেকি করেছিল একজন প্রফেশনাল ক্রিমিনালের মতো, এবং সেই সুযোগটাই নিয়েছিল যে সময় ইশিকার মা তার ভাইকে আনতে যায় এবং বাড়ি মোটামুটি ফাঁকা থাকে এবং ইশিকার দোতলার ঘরে থাকে। এই বিষয়টা তার কাছে জানা ছিল এবং সেই কারণে সে সোজা দোতলায় উঠে গেছিল যে সময় তার মা এবং ভাই ঘরে ছিল না। এই রেকি করার বিষয়টা যদি দেখা যায়, একজন প্রফেশনাল ক্রিমিনালের মতো আচরণ, কিন্তু যেভাবে সে গুলি চালিয়েছে সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট, বন্দুক ব্যবহারে কিন্তু সে খুব একটা দড় ছিল না বা তার প্রায়র কোনো অভিজ্ঞতা ছিল না, এমনটাই মনে করা হচ্ছে। 3 রাউন্ড গুলি করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। সেখানে একদিকে যেমন প্রচন্ড একটা জিঘাংসা প্রতিশোধের মনোবৃত্তি ফুটে উঠেছে, পাশাপাশি সে যে একটি মিসফায়ারও করেছে, অর্থাৎ সে বন্দুক কিন্তু খুব একটা ভালো ব্যবহার করতে পারতো না। এবং তৃতীয় যে বিষয়টা উঠে আসছে, যে সে বাড়ি থেকে বেরোনোর আগে, খুনের আগে সে মোবাইল বন্ধ করে রেখেছিল এবং সেই মোবাইল বন্ধ করার লাস্ট লোকেশন সেই সময় কিন্তু খুনের দিনে পাওয়া যাচ্ছে কাঁচরাপাড়ার বাড়ি। তারপরে খুনের পরে সে পালিয়ে যায় এবং তারপরে সে মোবাইল অন করে, সেটাও কাঁচরাপাড়ার আশেপাশে, এবং সেখান থেকে সে বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ কল করে সাহায্য চায়, আশ্রয় চায়, এবং সেই আশ্রয় না পেয়ে সে আবার মোবাইল বন্ধ করে দেয়। এবং এই মোবাইল ট্র্যাক করার চেষ্টা করতে গিয়ে যেটা কোথাও মনে করা হচ্ছে সে ভিন রাজ্যে পালিয়েছে, কিন্তু পরিচিত কোনো জায়গায় সে যাচ্ছে না, অর্থাৎ তার গ্রামের বাড়ি বা তার বাবার কাছে সে যাবে না, এমনটাই মনে করছে পুলিশ, কারণ সেখানে তার ধরা পড়ার আশঙ্কা থাকবে, সে অন্য কোথাও গা ঢাকা দিতে পারে। এবং আরেকটি সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে যে ভিন রাজ্যে ওই ঘটনার পর থেকে কোনো অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পাওয়া গেছে কিনা, কারণ এটাও মনে করা হচ্ছে সে আত্মহত্যাও করতে পারে। বেশ, ধন্যবাদ সিজার। আমার সহকর্মী সিজার আমার সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানাবো, ইশিকা কখন বাড়িতে একা থাকে, রেকি করে সেটা জেনেছে দেশরাজ। ইশিকার মা ভাইয়ের গতিবিধির উপর নজর রাখছিল দেশরাজ। ইশিকার ভাইকে তার মা স্কুল থেকে আনতে যাওয়ার সুযোগে বাড়িতে ঢোকে দেশরাজ। 7mm পিস্তল থেকে পরপর গুলি করে খুন করে ইশিকাকে। কিন্তু ইশিকাকে খুনের পর কোথায় পালালো দেশরাজ, এই প্রশ্নটা এই মুহূর্তের সব থেকে বড়। ইশিকাকে খুন করার পর দেশরাজ কোথায় পালিয়ে গেল? খুনের পর হোয়াটসঅ্যাপ কল করে বন্ধুদের কাছে সে আশ্রয় চায়, তার বন্ধুরা অস্বীকার করে। এখনো পর্যন্ত যেটুকু যা তথ্য আমরা জানতে পারছি, তার মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন কিন্তু কাঁচরাপাড়া এলাকায়। কিন্তু খুনের পর কোথায় গা ঢাকা দিয়েছে খুনি দেশরাজ? উত্তরপ্রদেশের বাড়িতে ফেরার টিকিট আগেই কেটেছিল দেশরাজ। ইশিকাকে খুনের পরে কি উত্তরপ্রদেশে পাড়ি, কোন পথে পালিয়েছে দেশরাজ, এই যাবতীয় প্রশ্নগুলোর কিন্তু উত্তর খোঁজার চেষ্টা চলছে। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মহাদেব, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত খুনের আগে পর্যন্ত সে কি কি প্ল্যান করেছিল জানতে পারা যাচ্ছে, খুনের পর সে কোথায় গেল, কোথায় যেতে পারে, এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তরে কি কি জানা যাচ্ছে? দেখো,
পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শুরু করে পুলিশের তদন্তকারীদের হাতে একগুচ্ছ তথ্য এসছে, যেমনটা এসছে যে সে ফোন কিন্তু বন্ধ করে দিয়েছিল ঘটনা ঘটার আগে। সে ওই এলাকায় ছিল এবং সেই এলাকার ছবিও এলাকার মানুষ আমাদেরকে তুলে দিয়েছিলেন যে এই যুবক ওই এলাকায় বেশ কিছু দোকানে অপেক্ষা করছিল, অর্থাৎ তার মা কখন বাড়ি থেকে বেরোবে, কখন মেয়েটি একা হবে, তারপর তার বাড়িতে ঢুকবে, এমন একটা পরিকল্পনা করছিল। যখনই দেখে যে সে তার মা ভাইকে আনতে স্কুলে যাচ্ছে, তারপরে কিন্তু সে ওই দোতলার উপরে ঢোকে। এই যে ঢোকার পর সে কিন্তু ফোন হোয়াটসঅ্যাপ কল করে এবং সেই কল দেখে পুলিশ যেটা ভাবছে যে ও কোনো বন্ধুর কাছ থেকে আশ্রয় নিয়েছিল, কোনো বন্ধুকে আশ্রয় চেয়েছিল, কিন্তু আশ্রয় না পাওয়ার পরও কিন্তু পায়নি। এরপর সে যে কোথায় গেল সেটাই কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে। উত্তরপ্রদেশের একটি পুলিশের সাথে যোগাযোগ করছে, একটি নদিয়া জেলার বিশেষ টিম গঠন করা হয়েছে যে সে কোথায় গেল এবং তার যে এখনো পর্যন্ত গতিবিধি কোথায় কি বৃত্তান্ত সমস্তটা পুলিশ জানার চেষ্টা করছে। তার মোবাইল লোকেশন জানার চেষ্টা করছে এবং সে তার আগে কার কার সাথে কথা বলেছিল ফোনে, সমস্ত বিষয়টাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। একটা বিষয় আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইছি, যেহেতু এই ক্লুটা পাওয়া যাচ্ছে যে তিনি ফোন বন্ধ করে হোয়াটসঅ্যাপ কল করেন, সেটা একমাত্র সম্ভব যদি কোনো ওয়াইফাই কানেকশন নেটওয়ার্কের মধ্যে তিনি থাকেন। তাহলে সেক্ষেত্রে কোন ওয়াইফাই কানেকশন ব্যবহার করছেন তিনি, সেইটা তো আরামসে মানে খুব স্বাভাবিকভাবে জানতে পারা যাবে। তাহলে এটা তো একটা বড় ক্লু হতে পারে। একদমই, দেখো ফোনের নেটওয়ার্ক বন্ধ করেছিল কাঁচরাপাড়া এলাকা থেকে, যেটা জানা যাচ্ছে যে কাঁচরাপাড়া এলাকা থেকে সে ফোন অফ করে চলে এসেছিল তার কৃষ্ণনগরের যেখানে ঘটনাটি ঘটে এবং সেখানে সে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল কখন যে তার মা বাড়ি থেকে বের হবে, সেই জন্য সে পরিকল্পনা করছিল, রেকি করছিল, শখ করছিল যে কিভাবে ঢোকা যায় বাড়ির মধ্যে। যখনই দেখে যে তার মা বেরোলেন বাড়ি থেকে, অর্থাৎ বাড়িটি ফাঁকা হয়ে গেল, বাড়িতে আর কেউ নেই, তেমন বৃদ্ধ ঠাকুমা আছে শুধু বাড়ির মধ্যে, তখনই সুযোগ বুঝে সে দোতলায় উপরে ওঠে। মহাদেব, আরো একটা বিষয়, এই দেশরাজের পরিবারের লোকজন, দেশরাজকে যারা নিয়মিত চিনত, দেশরাজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে তার যাতায়াত ছিল, সেই দেশরাজের বাড়ির লোকজনকে নিয়ে এখনো পর্যন্ত পুলিশ কি কি জিজ্ঞাসাবাদ করেছে, কি কি কথাবার্তা চালিয়েছে, কারণ তাদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিউ সামনে আসতে পারে। একদমই, দেখো ঘটনার পরই কিন্তু পুলিশের দুটি টিম কিন্তু চলে যায় কাছড়াপাড়ায়। কাছড়াপাড়ায় গিয়ে তারা কিন্তু প্রথমে দেবরাজকে কারা চেনেন, কাদের সাথে দীর্ঘদিন পরিচয় রয়েছে, সে কেমন ধরনের ছেলে এবং তার গতিবিধি আচরণবিধি কি হয়েছিল, মানে কতদিন ধরে এই মেয়েটির সাথে তার সম্পর্ক ছিল, কি বন্ধুত্ব সম্পর্ক কবে থেকে তৈরি হয়েছিল, তারপর কি হলো, কেন তাকে গুলি করতে হলো, সে বন্দুক কোথায় পেতে পারে, কাদের সাথে মিশত, কোথা থেকে বন্দুক সে আমদানি করতে পারে এবং এই সমস্ত বা তাদের যে বন্ধুত্ব সম্পর্ক সে অবনতি হওয়ার কারণ, কি কারণে অবনতি হলো এবং তার পড়াশোনার পাশাপাশি তার সামাজিক কার্যকলাপ সমস্তটাই কিন্তু পুলিশের যারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন। এবং পাশাপাশি পুলিশ কিন্তু সেই তার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে এই ঘটনা ঘটানোর আগে সে তার আগের দিন। বেশ মহাদেব, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এই ঘটনা ঘটার আগে দেশরাজ কি কি করতে পারে, কিভাবে রেকি করে এবং পরে সে কি করেছিল, যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে তদন্ত করছেন তদন্তকারীরা।